দিতে ভালো লাগে না। 1 মিনিট আসতে আসছে। পড়ো, কই আছো? দরজা লাগাই দিয়ে আসলাম আর কি, এখন করতেছি। তো পড়া শুরু করি। প্রথম বলছে বৃত্ত বা সার্কেল, ওই দিন দা ডে এর মতো আর কি। আর যেটাই হোক, সভ্যতার প্রবাহে চাকার আবিষ্কার একটি বিপ্লবের সূচনা করে, যা সভ্যতার বিকাশকে দ্রুত ত্বরান্বিত করে। বিজ্ঞানের আবিষ্কার থেকে সর্বোচ্চ সুবিধা গ্রহণের জন্য চাই সম্যক জ্ঞান। তাই চাকার বৈশিষ্ট্য জানতে বৃত্ত সম্পর্কে বিশদ জ্ঞান থাকা আবশ্যক। গোলাকার বস্তু মাত্র বৃত্ত নয়। বৃত্তের বৈশিষ্ট্য হলো সমতলের নির্দিষ্ট পরিসীমার মধ্যে বক্ররেখা দ্বারা আবদ্ধ বৃহত্তম ক্ষেত্রফল। এটি তখনই সম্ভব যখন কোনো বস্তু একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে চারদিকে সমানভাবে বিরাজ করতে থাকে, মানে বিরাজ করে। স্থানাঙ্ক জ্যামিতিতে, জ্যোতির্বিদ্যায়, ক্যালকুলাসে উচ্চতর শাখাগুলিতে বৃত্তের অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ। হুম। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো প্লেটো তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল শাখায় অবাধ বিচরণ করেছিলেন। জ্যামিতিতে তার অবদান উল্লেখ করার মতো। তিনি প্রথম বৃত্তকে সংজ্ঞায়িত করেছিলেন এবং সঠিকভাবে বৃত্তকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। তিনি অন্যান্য জ্যামিতিক চিত্রের অঙ্কনের সাথে বৃত্ত অঙ্কনে বৈসাদৃশ্যগুলো বিবৃতি করেন। ও পরে মনে হয় একটা সংজ্ঞা দেওয়া আছে যে 1700 খ্রিস্টপূর্বে রাইন্ড প্যাপিরাসে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটি পদ্ধতি লিপিবদ্ধ হয়। 300 খ্রিস্টপূর্ব ইউক্লিড তার এলিমেন্ট গ্রন্থের 3য় খণ্ডে বৃত্তের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করেন। বৃত্ত, সার্কেল শব্দটি গ্রিক কিরকোস থেকে এসেছে। এনে কি বোঝানো কিছু আছে? করছি, বোঝানোর তো কিছু নাই, কিন্তু এই রাইন্ড ট্যাপের আছে, এটা কি বই? না, হ্যালো? হ্যাঁ, এটা বই বই না। না। তার ওটা এখানে যে বলছে দেখি। লিপিবদ্ধ হয়, ওই যে পেপিরাস তো রাষ্ট্রে খাতা, প্যারায় 1700 মানে মিশরীয়রা পাতা। খাতা হিসেবে বা পৃষ্ঠা হিসেবে পেপিরাসের যে পাতা আছে এটা ইউজ করতে আর কি। প্যাপেরাস রাইন জিনিসটা কি? প্যাপেগাস, রাইন প্যাপেগাস। পেপিরাস, রাইন জিনিসটা বোঝা যায় না, তবে পেপিরাস হচ্ছে খাতা। এটা কি পেঁপে গাছের তৈরি খাতা নাকি? না না, পাতার নাম পেপিরাস। এটি তো মজবুত না মনে তো। হয় একটা খাতায়, মানে পেপিরাস পৃষ্ঠায় লিখতে লিখতে একটা বই লিখছে আর কি। মানে আলটিমেটলি বইগুলো তো খাতা থেকে উৎপন্ন হয়, তাই না? এরকম কিছু একটা। আল্লাহ, বৃত্ত নিয়ে বই লিখে ফেলছে। হ্যাঁ, হায় হায়। মিশরীয়রা অনেক কিছু পারতো, এই জন্যই তো পিরামিড বানাইতে পারছে। পিরামিড না বলে এলিয়ান দা তৈরি করে রেখে চলে গেছে, হায় হায়, কত কিছু নেই। এগুলো নিয়ে পড়াশোনা করবো। দেখো বৃত্ত সংজ্ঞাটা পড়ো। আচ্ছা, মানে পড়বো। সংজ্ঞা পড়ো। বৃত্ত, এত বড় সংখ্যা দরকার নাই তো। বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে, শেষ। পিচ্ছি বেলা সংজ্ঞা: কোন সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের সেট একটি সঞ্চার পথ গঠন করে, এই সঞ্চার পথটিকে বৃত্ত বলে। আচ্ছা, নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র এবং ধ্রুবক দূরত্বটিকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়।
হুম। মূল বিন্দুতে তুমি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তুমি যে সংখ্যাটা বলছিলা, এটা অনেক জায়গায় ভুল আছে। যেমন বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, এটা এরকম হইতে পারে। ঠিক আছে। আর ক্ষেত্র হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল এটা তো ছোটবেলা থেকে শিখে আসছি, আমি কি করবো? এটা বলতে পারতো এরকম: একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরে ছোটবেলা থেকে এটি শিখাইছে। একটা বক্ররেখা অঙ্কন করলে সমান দূরত্বে, অবশ্যই সমান দূরত্ব বলতে হবে। ছোটবেলায় এটা আছে হয়তো, ভুলে গেছো হয়তো। সমান দূরত্ব থাকতে হবে। ঠিক আছে। ধরতে এরকম হইতে পারে, বিন্দু থেকে এমি বা আকৃতি সমান দূরত্বে যদি একটা রেখা, মানে বক্ররেখা আঁকা আচ্ছা, ওটা হয়। তো বৃত্ত না, এটা তো কি বলবো, এটা তো হয়ে গেছে আপনারটা। হ্যাঁ, এটা এমি বা হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে কেন্দ্র তো জানোই, ব্যাসার্ধ তো জানোই আর কি। হ্যাঁ, এটা এমনি পড়ার বা দরকার নাই। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ দিছে আর কি। ঠিক আছে। যেমন এই যে এক্স, মানে একটা বৃত্ত আঁকছে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা মূল বিন্দুতে কেন্দ্র আছে আর কি। ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা বিন্দু আছে, স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখান থেকে এখানে হচ্ছে এক্স, আর এখান থেকে এখানে হচ্ছে ওয়াই। তাহলে এটা কত? এটা হচ্ছে এ ধরলাম। ঠিক আছে। তাহলে বলা যায় না যে এই যে এটা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। বলার তো এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। বুঝছো? অর্থাৎ যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধটা হচ্ছে তোমার ভুজ এবং কোটির মাধ্যমে নির্দেশ করছে আর কি। এটা বৃত্তের সমীকরণ। বুঝা গেছে? বুঝতে কি পেরেছ? কেমন জানি লাগতেছে এটা বৃত্তের ভিতরে সমীকরণ আঁকিয়া দিল, এটা তো বৃত্তাংশের ক্ষেত্রফলের মতো হইতাছে, কিন্তু এটা না না, এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটারে ভুজ এবং কোটির মাধ্যমে নির্দেশ করছে আর কি। বুঝছো? বুঝফুটে যে মান, হ্যাঁ। কি জিজ্ঞেস করলা? এটা তো অজানা। হ্যাঁ, অজানা। অজানাই তো, তো এটা তো একটা কি বলতাম, এটা তো বই দেখতে দিছে, তাহলে ঠিকই দিছে, চিন্তা করলাম বুঝা যায় এবার। না, কোন জায়গায় সমস্যা হচ্ছে বলো, এটা সলভ করতে চেষ্টা করি। এটা বৃত্তের সাধারণ সমীকরণ না নাকি কেন্দ্র হ্যাঁ, বিশিষ্ট বৃত্তের মূল বিন্দুতে থাকলে আর কি। কেন্দ্রটা যদি মূল বিন্দু সমস্যা থাকে, না? মানে জিরো জিরো অবস্থানে থাকে, এটা। বুঝছো? আচ্ছা, আচ্ছা। কিন্তু মূল বিন্দু না থাকা অন্য কোথাও থাকলে, মনে করো কই দাও, সব জায়গায় তো লেখা, এই নিয়ে দেখায়। মনে করো বৃত্তটা এখানে আছে। ঠিক আছে। কেন্দ্র হচ্ছে এখানে, মনে করো এইচ আর কে। আর এখানে হচ্ছে বিন্দুটা পি, এক্স ওয়াই। তাহলে দেখো এটা ওয়াই না, আর এটুকু এক্স না। বুঝছো? তারপরে হুম, হ্যাঁ, এটা কি হবে বলো তো? কে না, এটা এস না। এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, হ্যাঁ, এইটুকু এই ছোটটুকু হলো কে, তাহলে এইটুকু কত বলো ওই তো? ওয়াই থেকে দূরত্ব হলো। হ্যাঁ, এইটুকু কত? একটু হুম। পুরাটা এক্স মাইনাস এইচ। গুড। এটা হচ্ছে এক্স মাইনাস এইচ। আর এইটুকু কত?
একটু ওয়াই মাইনাস কে। ওয়াই মাইনাস কে, গুড। তাহলে এটা এটা যদি এ হয় আর কি, তাহলে লেখা যায় না এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার আল্লাহ, ওয়াই এটা মাইনাস তো কে অনেক বড় হোল সূত্র। স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝছো? এত বড় সূত্র কই থেকে কই এসে বললো? প্রথমে হচ্ছে মূলবিন্দু ছিল আর কি, ঠিক আছে, জিরো জিরোতে ছিল। এক্ষেত্রে সূত্র ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা এরকম, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেটা সে মিলাও আর কি। বুঝছো? আচ্ছা, বিষয়টা ধরতে পারছো? এটাই কি ইয়া মানে বৃত্তের সাধারণ সমীকরণ আর কি? হ্যাঁ, কেন্দ্র দেওয়া থাকলে এটা সমান্তর সমীকরণ। ধরতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। কেন্দ্রটা যদি এখানে থাকে আর কি, ঠিক আছে, অর্থাৎ মাইনাস এইচ প্লাস কে, তাহলে সূত্রটা হবে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। ঠিক আছে? হুম। পরে আর সূত্র এখানে তাহলে কি ভাঙায়া হবে? যেটা আসবো এরকম আর কি, সরল এখানে তাহলে কি হবে বলো তো? কোনটা? মাইনাস এইচ মাইনাস কে। এক্স প্লাস তাহলে এইচ সব তো ঠিকই হোল আছে, স্কোয়ার সূত্রগুলা মাইনাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। প্লাস দিলেন কেন, মাইনাস না? দেখো, এখানে প্লাস ছিল, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস আসছে, দেখছো? এটা কিন্তু মাইনাস ছিল। ওই মাইনাস হয়েছে। বুঝো নাই না? আচ্ছা, আমি হচ্ছে দাঁড়ান, কোথায় প্লাস ছিল কোথায় মাইনাস? এই করি একটু। এস লাগে গেছে। রেড সার্কেল। মনে করো এটা এইচ কে, এই ক্ষেত্রে সূত্র কি ছিল? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু স্কোয়ার। এটা যদি এ কল্পনা করি, এটা বুঝছো? রাফি কি বুঝতেছো? দাঁড়ান দেখতাছি, হ্যাঁ এটা তো ঠিক আছে। এখানে তো মাইনাস, আগেটা প্লাস দেখলাম যে, তাইলে উপরে প্লাস লেখা ছিল। কোথায় প্লাস লেখা ছিল? বইয়ের মলাটা দেখছেন? লেখছেন দেখা মনে হয় উল্টা দেখা যেতেছিল। দুইটা মাইনাস ছিল তো। মাইনাস কেন আসছে ভুলে গেছো মনে হয় না? আচ্ছা, দেখাচ্ছি। কোন মাইনাস? এই মাইনাস কেন আসছে? না, এটা তো মনে আছে, এখানে পুরা দূরত্ব এক ছিল, আর ওইখানে ওটুকু শুধু এইচ ছিল। তাই এইটুকুর দূরত্বটুকু তো আমাদের ওই যেটুকু খালি অংশ ওটুকুর তো বাদ এক্স দিছি। মাইনাস এইচ হবে। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে মাইনাস এইচ কে, কারণ এই কোঅর্ডিনেট তো এক্স নেগেটিভ, তাই না? আর ওয়াই পজিটিভ, তাহলে মাইনাস এইচ কে। তাহলে এইটার স্থানাঙ্ক হবে, সরি, ইকুয়েশন হবে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু স্কোয়ার। দেখো, এই মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে। ঠিক আছে? হম। তাহলে এটা কি হবে বলো তো? দুইটাই প্লাস হবে। গুড। পরেরটা। এটা কি হবে? এটা প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস। গুড।
এটুকু বুঝছো? হুম, হ্যাঁ। এটুকু বুঝলে অনেক ম্যাথ পারবা। আরেকটু আমরা অ্যাডভান্স যাই। এটা দেখে যায় আর কি, এটা ভাঙি। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ওয়াই কে প্লাস কে স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একসাথে রাখলাম, মাইনাস টু এইচ কে মাইনাস টু ওয়াই কে প্লাস এইচ স্কোয়ার কে স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার ইকুয়াল টু জিরো রাখলাম। আচ্ছা, এখন আমরা ধরবো জি ইকুয়াল টু মাইনাস এস। ঠিক আছে, এফ ইকুয়াল টু মাইনাস কে, আর এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু সি, এটা ধরবো আর কি। তাহলে কি দাঁড়াইতেছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইচ এর পরিবর্তে জি দেবো, টু জি এক্স প্লাস টু এফ আই, আর এই পুরোটার পরিবর্তে আমরা ধরছিলাম সি। তো এটাই হচ্ছে তোমার বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে সিটা কি নির্দেশ করে জানি, ওই বাহুটা। ঠিক আছে, সি হচ্ছে এটা, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে জি আর এফ হইল গিয়া ভিতরে কেন্দ্র নির্দেশ করতেছে। হুম, অনেকটা। জি আর এফ না অ্যাকচুয়ালি, দেখো এখানে এইচ কে হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু কি ধরছিলাম? মাইনাস জি। আর কে ইকুয়াল টু কি ধরছিলাম? মাইনাস এফ। অর্থাৎ মাইনাস জি এবং মাইনাস এফ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বুঝতে পারছো? মা- আর এটা কি ছিল? ব্যাসার্ধ ছিল। আচ্ছা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা কি ধরছিলাম যে এই অংশে এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু সি। তাইলে এস স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি। কারণ এইচ এর পরিবর্তে মাইনাস জি হোল স্কোয়ার মাইনাস এফ হোল স্কোয়ার সি। তাহলে এর পরিবর্তে কি লেখা যাচ্ছে? রুট ওভার জি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ জি এবং এফ স্কোয়ার করবা, মাইনাস সি দ্বারা থেকে ভাগ করবা, রুট ওভার করে দিলে আমরা কি পাচ্ছি? ব্যাসার্ধ পাচ্ছি। বুঝতে পারছো? অর্থাৎ জি আচ্ছা। এবং এফ এর মান জানলে আমরা কি পাচ্ছি? কেন্দ্র পাচ্ছি। আর সি এর মান জানলে
জি এফ এবং সি এর মাধ্যমে ব্যাসার্ধ বের করতে পারবো। বুঝতে পারছো? নয়। ব্যাসার্ধ পাইতেছি। আচ্ছা, ব্যাসার্ধ বিষয়টা কি বুঝছো? দ্বারা প্রকাশ করা হয়, মানে মূল বইয়েও? হ্যাঁ। হ্যাঁ, এর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে কি আসতেছে? সাধারণ সমীকরণ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে 2g(x) 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে? আর প্লাস পরেরটাতে আসতেছে হ্যাঁ, কি আসবে? পরে কি সেকেন্ড কোয়ারেন্ট না? হ্যাঁ, তাহলে আগেরটা প্লাস মাইনাস, পরেরটা প্লাস। হ্যাং করছে। তাহলে x² y² মাইনাস 2gx জি প্লাস এক্স 2fy প্লাস। প্লাস সি ইকুয়াল টু 0। এখানে প্রশ্ন যখন আসবে তখন কি বৃত্ত আগে মানে বৃত্তের কোন কোয়ারেন্টাইন আছে এটা কি ম্যাটার করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাটার করবে। এটা ম্যাথ করতে করতে তুমি বুঝে যাবা। এখন তো আমি সব লিখতেছি, ইকুয়েশন লিখতেছি, এটা কঠিন লাগতেছে। ম্যাথ করলে ইজি লাগবে আর কি। এটা দেখে তুই একটু বুঝতে পারতেছি, ধারণা পাইতেছি যে ম্যাথ গুলা কেমন হবে। এরকম সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে আমাকে বলবে যে ওই যে মানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হুম। নির্ণয় করো, আর ওই যে কেন্দ্রের সূত্রটা জানি কই দেখলাম, ওই যে হ্যাঁ, মাইনাস জি আর মাইনাস এফ, কেন্দ্র নির্ণয় করো আর হলো ব্যাসার্ধ নির্ণয় করো, এ দুটাই দেওয়া থাকবে। হুম। কোয়ারেন্টাইনের হিসাব বৃত্তের মূলবিন্দু থাকতে পারে। হ্যাঁ, এটা আরেকটা বিষয়। বুঝছি, ম্যাথ গুলা কেমন থাকবে। বৃত্ত থেকে তো প্রশ্ন মিস হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? হ্যাঁ, ইন্টার আসবে বৃত্ত থেকে পরীক্ষায় একটা। একটা তো অবশ্যই মাস্ট আসে। না, 100%। হুম। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি পড়লে কমন, এটা ভালো করে পড়লে। সবকিছু ভালো করে পড়তে হবে। একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যথেষ্ট থিওরি পড়ছি, এখন দু একটা ম্যাথ করি, কি বলো? রিসার্চ। আচ্ছা আচ্ছা, ওই ম্যাথে যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন, আমি একটু ভুল গেছি তো। বলো। এটা হইলো একটা সমীকরণ দেওয়া আছে সরলরেখার, মনে করে সাধারণ সমীকরণ কিছু একটা দেওয়া আছে। তো ওইটার যখন বলবে যে সমান্তরাল রেখার সমীকরণ, ওইটা তো জাস্ট লাস্টের ধ্রুবকের জায়গায় কে বসাই দিব, তাই না? হ্যাঁ, পরে আর যদি বলে লম্ব রেখো, তাহলে তো এক্স ওয়াই এর মধ্যে মানে যে চিহ্ন পরিবর্তন করতে হয় না? হ্যাঁ, চিহ্ন সহক। এই যে আমি পেঁচ লাগাই দিছি, আমি অঙ্ক করতেছিলাম যে ওইখানে আমি লম্ব রেখার মধ্যে সরল মানে যে সমান্তরাল ইটা করে ফেলছি। মানে অঙ্ক করে দেখি তো আমার অঙ্ক উল্টা অঙ্ক হয়ে গেছে, মানে মিলতেছে না। ও, এদিন ভাবতেছিলাম আমি মানে সমীকরণ ধরাতে ভুল করছি, চিহ্ন পরিবর্তন করে বসাইতে হবে। এই ম্যাথটা দেখো, মানে কি বলছে? এই ম্যাথ এটা অঙ্কন করতে সমীকরণ হয়েছে। অঙ্কন এবং অক্ষর করতে। অক্ষদয় মানে হচ্ছে এক্স অক্ষের এইটা সাথে, আবার কি এলো? মনে করো এখানে ছেদ করতেছে, এই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে বলছে।
প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ। আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় না? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, ওয়ান স্কোয়ার, লেখা যায়। হ্যাঁ, দেখা যায়, তার মানে একটা সমীকরণ আমরা জিরো পাইতেছি। তাহলে কেন্দ্র কত? হ্যাঁ, লেখা যায়। কেন্দ্র কিন্তু জিরো জিরো, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ওয়ান। ওয়ান। অর্থাৎ এখানে ওয়ান দূরত্ব যাবে, মানে এটা ওয়ান জিরো। এনে ওয়ান দূরত্ব যাইব, জিরো ওয়ান। এখানে ওয়ান দূরত্ব যাইব, মাইনাস ওয়ান জিরো। এখানে ওয়ান দূরত্ব যাইব, জিরো মাইনাস ওয়ান, তাই না? ম্যাথটাকে বুঝতে পারছো? এটা তো আমরা নিজেদের মতো করে নিলাম, এখন কি এইভাবে সলভ করব মূল সলভটা? হ্যাঁ, এইভাবেই। তাহলে তো হয়েছে, সহজে আছে। সামনে আগাবো। হ্যাঁ, আগান। দেখো এনে কি বলছে। আমি বলছি, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত এবং ব্যাসার্ধ 6। তাহলে ব্যাসার্ধ 6 মানে এর মান দেওয়া আছে। এইচ কে মান দেওয়া আছে না? এ দেওয়া আছে, আর হইলো এফ এর মান দেওয়া আছে। হ্যাঁ, এসি। হ্যাঁ, ওটা যা দরকার নাই। জিএফসির এখানে এইচ কে মান দেওয়া আছে, দেখো। আর এর মান দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস। এফসি, ওই সিক্সটা কেটে, সিক্সটা এর মান না, হ্যাঁ, সি এই সূত্র বললেন যে। বসে দিবা। আচ্ছা, এর মান, সরি, এরকম হবে না? হইতাছে, কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয়। এইখানে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? মাইনাস সি মাইনাস এফ। তাইলে এখানে ছিল টু, মাইনাস তাহলে জি এর মান কি হচ্ছে? ফোর, আর হইলো ফোর। টু জি এর মান এসে মাইনাস এইট, জি এর মান মাইনাস ফোর, টু এফ এর মান টেন, এফ এর মান ফাইভ, কিন্তু কেন্দ্র সি তো এর ছিল মান মাইনাস জি ফাইভ। মাইনাস এফ। হ্যাঁ, কেন্দ্র এসে মাইনাস জি মাইনাস এফ। তাহলে কি হবে? ফোর তো এখানে তো মাইনাস জি ফাইভ। ফাইভ পরই হবে, ফোর মাইনাস। হ্যাঁ, আর ব্যাসার্ধ? হ্যাঁ, শেষ তো, এটা তো কেন্দ্র। ব্যাসার্ধ ফাইভ না তো, এটা কি? তো সি এর মান। না, ব্যাসার্ধ তো বাই করতে হবে না। হ্যাঁ, ব্যাক করতেছি যে, এটা কেন্দ্র, হ্যাঁ, বুঝছো? 39 না কত? 30। ছয়। হ্যাঁ, 6। সহজ না গুলো? পারবার না এগুলা?
বলতেছি ম্যাথ গুলো কতটা সহজ না। বেজে বেজে আসতেছে। বলতেছি ম্যাথ গুলো সহজ না। হ্যাঁ, সহজ। হ্যাঁ হ্যাঁ, সহজ সহজ। তাহলে আমরা বই যাই, বই কি কি পড়ছিল দেখি। এই যেগুলা পড়ছি, এটা পড়ছে, এই ম্যাথটা করছে, এই ম্যাথটা করছে, এটাও করছে, এই যে ইকুয়েশন গুলো পড়ছে, এই ম্যাথটা মাত্র করলাম। এগুলো এখন দেখি নাই, দেখবো। এর উপর বিশেষ করে এখানে আমি কিছু ম্যাথ আছে। অনুশীলনী 1, 2, এই দুইটা দেখো তো, বুঝো কিনা। হ্যাঁ, দুইটাই পারবো। দুইটাই পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা তোমাকে নতুন লিঙ্ক দিচ্ছি, আর কিছু থিওরি পরে আর কি, টাইম শেষ প্রায়। পাফি আসছো? হ্যাঁ, আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক জানো? কেন্দ্রস্থ কোণ আর হল। মনে করো একটা বৃত্ত আঁকলাম। কেন্দ্রস্থ কোণটা হবে, এক কেন্দ্র দিয়ে যাবে, আর বৃত্তস্থ কোণটা হলো পরিধি, পরিধির উপর কোণ হবে। হ্যাঁ হ্যাঁ। যেটা, হ্যাঁ হ্যাঁ, যেরকম। তাহলে একই চাপের উপর, মানে এটার উপর, এটা হচ্ছে তোমার কি, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আর এটা দ্বিগুণ। বৃত্তস্থ। হ্যাঁ, বৃত্তস্থ কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা 100 ডিগ্রি। ঠিক আছে। আহ, তাহলে এই যে চাপ, আচ্ছা। যে বৃত্তচাপ, বৃত্তচাপের এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে? কোণটা 90 ডিগ্রি 180 না? ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এ বাহুর ঢাল, এ বাহুর ঢাল, মনে করো এই বাহুর ঢাল M1, দিস M2। তাহলে M1 ইন্টু M2 -1 হবে না? দুইটা লম্ব রেখ একসাথে মিলিত হইলে তো ছেদ করলে -1 কি হবে। হুম। তাহলে M1 এর ঢালটা কি হবে? Y মাইনাস Y1, X মাইনাস X1, এটা না? হ্যাঁ, আর M2 কি হবে? Y মাইনাস ওয়াই Y2, টু মাইনাস। X মাইনাস X2। অথবা তুমি যেটা বলতেছো ওইটাও হবে Y2 মাইনাস Y1, X2 মাইনাস X1। ঠিক আছে। তো এই দুটো যদি গুণ করি, -1,
এই যেখানে এই কাজ করছে। ঠিক আছে, বুঝছো এটা? হ্যালো? হ্যাঁ, বুঝছি। এখন তারপরে এটা দুইটা ক্যালকুলেশন, এই এই মূল পাশে নিয়ে সূত্রটা গেছে, এটা কিসের, মানে এটা? বলতাছি একদম একটু এই পর্যন্ত আসো, আমি বলতাছি আর কি। এটা যে এই পাশে নিয়ে যায় এইরকম হবে, তারপর এটাকে সমস্যা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে আর কি। বোঝা গেছে? হুম, আসলে। তাহলে কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু। প্রতিবার বুঝছো? আচ্ছা, বুঝলাম। এটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়। ঠিক আছে, মানে হচ্ছে এটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের এটা যে ব্যাস, এই ব্যাসের প্রান্ত বিন্দু একটা আছে এক্স ওয়ান এক্স, মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা প্রান্ত বিন্দু এক্স টু ওয়াই টু দেওয়া আছে। তাহলে বৃত্তের সমীকরণটা কি হুম। হবে? এটা হচ্ছে এই সূত্রটা। দুইটা বুঝছো? ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকবে, একটা বৃত্তের সমীকরণ চাইবে। হ্যাঁ। এখানে তার মানে মূল মূল বিন্দুর কোনো কাজ নাই। না, মূল বিন্দু কাজ তো আমরা প্রতিপাদন করার সময় করছিলাম, এই জন্য পটিকিটা আসছে। এটা কই থেকে আসছে? এই যেখানে 180 ডিগ্রি হয়েছে। আর 180 কেমনে হয়? মূল বিন্দু থেকে নিতে হয়, তাই না? হুম, হুম। মানে এটা এই সূত্র ইউজ করা মানে হচ্ছে তোমার মূল বিন্দুতে যাওয়া বা কেন্দ্র দিয়ে যাওয়া, সরি মূল বিন্দু না, বৃত্তের কেন্দ্র কেন্দ্রের দিয়ে যাওয়া। উপরে যাবে। ঠিক আছে, হ্যাঁ। বুঝছো এটা? হ্যাঁ। এরকম টাইপ একটু ম্যাথ দেখি। এই যে 5 নাম্বার, 5 নাম্বার ম্যাথ গুলা, এই যে এ টু থ্রি এবং থ্রি মাইনাস ফোর, এই দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু, এটার ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি পড়ছিলাম? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই মাইনাস ইকুয়াল টু জিরো। ওয়াই। তাহলে বসাই দাও, এক্স প্লাস টু, এক্স মাইনাস থ্রি প্লাস ওয়াই মাইনাস থ্রি, ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। যেটা সহজ না? এক লাইনে ম্যাথ শেষ। কোনটা করলাম এটা? 5-এর 1। করলাম না তো। বুঝো নাই? 3 4 তো করলাম না। 3-4 করবো, ও। টাইপ দেখতেছি আর কি। বুঝছো কিনা বলো? হ্যাঁ। জ্যামিতি সহজ যদি চিত্র ধরতে পারো, আর চিত্র না ধরতে পারলে অনেক কঠিন। চিত্র তো বাসায় বসে তো ঠিকই ধরতে পারি, পরীক্ষার হলে যায় তো আর মাথা তখন কিছু করে না। প্র্যাকটিস, প্র্যাকটিস না করলে কাজ করবেন না। আর প্র্যাকটিস, পরীক্ষার হলে গেলে মাথা এমনি। মনে করো একটা বৃত্ত আছে, সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু জে এক্স
2fy প্লাস সি। থ্যাংক ইউ। হুম, আছে, আচ্ছা। হ্যালো। হ্যাঁ, আমি তো লাইনে আছি। আচ্ছা, আমি ছিলাম নাকি? এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের সাধারণ সমীকরণ। আর একটা মনে করো সরলরেখা, সাধারণ সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। ঠিক আছে? এই বৃত্তটা মনে করো এরকম। এই বৃত্তটা স্পর্শ করে একটা, স্পর্শ হয় নাই, স্পর্শ করি। এই স্পর্শ করে এই রেখাটা গেছে। এই বৃত্ত সমীকরণ হচ্ছে এটা, রেখা সমীকরণ এটা। ঠিক আছে? তাহলে এই দুইটা এই বিন্দুতে ছেদ করছে না? হ্যাঁ। তো এই যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু দিয়ে হচ্ছে যদি আর একটা বৃত্ত যায়, ঠিক আছে, তাহলে এই নতুন বৃত্তের সমীকরণটা কিরকম হবে জানো? এর নিচে লিখি। এই যে বৃত্তটা, এক্স স্কোয়ার, কি হবে? বলতেছি, প্লাস কে ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই বৃত্তটা প্লাস কে ইন্টু এই সরলরেখাটা ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে তোমার নতুন বৃত্তের সমীকরণ। হ্যাঁ, বুঝছো? এই তারপর কে বৃত্তের এর মানটা বের করতে সমীকরণটা হবে। আজকে এর মানটা কত হবে? কে এর মানটা বের করতে হবে, বিভিন্ন শর্তটা দিবে, ওখান থেকে কে এর এর মানটা মানটা বের কি করবো। প্রকাশ করে? হ্যাঁ, এর মানটা কি প্রকাশ করে? ধ্রুবক ধ্রুবক বের করতে হবে আর কি। ধ্রুবক তো মানে? এই যে কে একটা ধ্রুবক, মানে এখানে তোমার সরলরেখাটা আছে, আগের বৃত্তটাও আছে। এই দুইটা বৃত্ত দিয়া যে বিন্দু শেষ করছে, ওই বিন্দু দিয়া নতুন একটা বৃত্ত যাইবো। ওই বৃত্তের সমীকরণ কেমনে পাবা? এই যে এমনি পাবা আর কি। বুঝছো? ও আচ্ছা, বুঝছি। এখানে এখন এক্স ওয়াই এর মান বসাইলে আগের বৃত্তের কেন্দ্র আর সি এর মান পাইলে আমরা একটা মান পাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাগলা, এটাই। পরে ওই মান গুলা বসাইয়া কে এর মান বের করব, পরে কে এর মানটা বসাইয়া জাস্ট বেসিক্যাল। হুম, বুঝছো এবার? ঠিক আছে। অনেক বড় তো। এত বড় না। বড়ই তো লাগতেছে। ক্যালকুলেটর করা যায় ডাইরেক্ট, চাই দেবো না। আসলেই। ক্যালকুলেটর অনেক কিছু করা যায়, সঠিক মতো টিপতে পারলে আর ক্যালকুলেটর সহজ দেবো। আচ্ছা, এটা কি বড় আজকে? অনেক তীর বাড়াইছি, এর মাথা ঢোকাও। হ্যাঁ, এটা দিয়ে থাক। পুরাটা কোন কোয়ারেন্টাইনের ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। গুড। এটা হচ্ছে সাধারণ সমীকরণ, সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো এখানে লিওন বলো, কেন্দ্র কি হবে, এই সমীকরণের কেন্দ্র কি? কোনটা মানে সাধারণ সমীকরণের? হ্যাঁ, কেন্দ্র কি আর ব্যাসার্ধ কি? ব্যাস- ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো ভাই এ ইকুয়াল টু রুট রুট ওভার জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস
সি আর কি ওইটা। হ্যাঁ হ্যাঁ, গুড। জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আর হ্যাঁ, কেন্দ্রটা? কেন্দ্র তো ভাই মনে হয় এক্স মানে মাইনাস জি আর মাইনাস এফ। গুড গুড গুড, তাহলে ভালো করে দেখছো তুমি। আচ্ছা, তো রাফি, বলো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটার এই সমীকরণটা যদি হুম আহ, এই সমীকরণটা যদি তোমার যে কেন্দ্রের ভুজ যদি, ভুজ আর কোটি আছে না, যে ভুজ, ভুজ যদি শূন্য হয়, তাহলে কি ঘটনা ঘটবে? জি এর মান শূন্য হয়ে যাবে না? জি এর মান শূন্য হইলে হ্যাঁ, শূন্য হবে। কেন্দ্রের যদি একটা কোয়ারেন্টাইন শূন্য হয়, তাহলে ই হবে ওই যে সরলরেখা সমীকরণের মতে হবে আর কি, ওয়াই এর উপর পড়ে যাবে, মানে কি ওই কি ওয়াই বলে এক্স ওইটাকে। উপরে, হ্যাঁ সাবাস। হ্যাঁ, ওটার উপরে হবে আর কি। এক্স ও এক্স প্রাইম, তারপর বৃত্তরা বৃত্তর কেন্দ্র হচ্ছে তোমার ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। ওয়াই অক্ষে হবে। এটা এটা বৃত্ত। তাহলে এখানে যে এটা হচ্ছে তোমার মনে করো কেন্দ্র, এটা স্থানাঙ্ক সাপোজ ধরো হচ্ছে তোমার কি হবে, 0 3। এটা স্থানাঙ্ক জিরো হবে, পরে একটা সামথিং হ্যাঁ, কিছু একটা হবো আর কি, 3 লিখতে। থ্রি দিছে। ঠিক আছে, তো 0 3। তাহলে দেখো এখানে জি এর ভ্যালুটা কি আসতেছে, 0 আসতেছে না? আর হচ্ছে তোমার কি আহ জি এর ভ্যালু 0 আসতেছে, আর ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে হচ্ছে কেন্দ্র। এটা কখন করবে, কখন, যখন হচ্ছে তোমার ভুজ, ভুজ কি হবে, শূন্য হবে। এটা বুঝছো দুজন? জি ভাইয়া। আচ্ছা, যদি এটা এক্স অক্ষের উপর অবস্থান হয়, মনে করো আহ কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর আছে আর কি, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি শূন্য হবে? কোটি। সাবাস, কোটি হচ্ছে আমাদের কি 0 হবে, মানে কেন্দ্রের কোটি আর কি। কেন্দ্রের কোটি হচ্ছে হ্যাঁ, আমাদের কি 0 আসতেছে। আর এফ এর মানটাও 0 আসবে। আর হচ্ছে তোমার কি এ- এটা তো এক্স অক্ষের উপর অবস্থান করতেছে না, তাহলে আমি বললাম আর কি। তাহলে এই দুইটা কন্ডিশন বুঝছো? হ্যাঁ। রাহি, বুঝছো? ঠিক আছে। তো এইগুলা এখানে দিছে আর কি, দেখো যে প্রথম হচ্ছে জি ইকুয়াল টু যদি 0 হয় বা এফ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তোমার বুঝ হবে শূন্য। আর এফ ইকুয়াল টু 0 হলে কোটি হবে শূন্য, অর্থাৎ ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে তো এই 2 লাখ 2 লাখ লাইন তুমি বুঝছো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা বলছে যে সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সমীকরণটি মূল বিন্দু দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে। আহ মানে হচ্ছে তোমার এই যে সমীকরণটা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, হ্যাঁ, প্লাস সি ইকুয়াল টু 0। এখানে সি এর মান যদি তোমার কি হয়, 0 হয়, মানে সি যদি 0 হয় আর কি, তার সমীকরণটা কি দাঁড়াইতেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। তখন ঘটনা কি ঘটে, ঘটনা হচ্ছে তোমার সি এর মানটা হবে কি, সরি, এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে আর কি, মনে মনে করে এইভাবে যাবে আর কি, কেন্দ্র কিন্তু না, পরিধিটা, মানে বৃত্তের কেন্দ্র এখানে আছে, তা বৃত্তের যে পরিধিটা এর মূল বিন্দু 0 0 তে যাচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, এটা কেন হয় আমরা একটু দেখি। আমরা তো এটা লিখতে পারি তোমার এ ইকুয়াল টু √ জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, এটা তো আমরা জানি, মানে ব্যাসার্ধ। তারপরে এ স্কোয়ার ইকুয়াল টু কি আসলো, জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আহ মানে
আহ মূল বিন্দু দিয়ে কখন যাবে কোন একটা সমীকরণ? এটা আসলে কেন হয় তাহলে একটু দেখি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এভাবে এভাবে একটা না প্রমাণ করে অন্যভাবে প্রমাণ করি। দেখো, এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাওয়া মানে কি, এই যে সমীকরণটা, এই যে এই সমীকরণটা জিরো জিরো দ্বারা সিদ্ধ হয় না? তাহলে সমীকরণে যদি আমি জিরো জিরো বসাই দিই, দেখবা সি এর মান জিরো আসতেছে। দেখো সমীকরণে যদি আমি জিরো জিরো বসাই দিই, জিরো স্কোয়ার প্লাস 2g ইন্টু জিরো প্লাস 2f ইন্টু জিরো প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে দেখো সবগুলো জিরো আসতেছে, শুধুমাত্র সি ইকুয়াল টু জিরো আসতেছে। দেখছো? অর্থাৎ জিরো জিরো দ্বারাই তোমার যদি যায়, তাহলে আমরা বলতে পারি সি এর মান জিরো হবে, অথবা সি এর মান জিরো হলেই মূলবিন্দুটা, মানে মূলবিন্দু দিয়ে বৃত্তটা অতিক্রম করবে। বুঝছো? হ্যাঁ। ওকে, রাফি। হ্যালো। তো এখানে সি এর মান জিরো বলতে বুঝাইতেছে এটার কেন্দ্রের যে স্থানাঙ্ক কেন্দ্র না, ওই দুইটার পরিধি। যোগফল। পরিধি হ্যাঁ, পরিধি পরিধি হচ্ছে তোমার মূলবিন্দুতে যাবে, কেন্দ্র না। না না না, আমি বলতেছি আর কি, মানে এটা সি সমান জিরো মানে তো আলটিমেটলি এটা বুঝাইতেছে যে কেন্দ্রদ্বয়ের যে স্থানাঙ্কটা আছে দুইটা, এই দুইটা স্থানাঙ্কের যোগফল আর হলো ব্যাসার্ধের যে পার্থক্য, ও বা হ্যাঁ পার্থক্য, এই দুটা সমান জিরো আসতেছে, তাই না? ব্যাসার্ধের পার্থক্য কেমনে? ব্যাসার্ধ সব সমান। একটা বৃত্তের ব্যাসার্ধ তো না, সব সমান থাকে, ব্যাসার্ধের পার্থক্য তো সি হবে না। সমান তো, আর সি সমান তো আমরা জানি না এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হুম ওই হিসাবে এত ব্যাসার্ধ না, হুম এইচ কে কেন্দ্র বিশিষ্ট। হুম। ওইখানে এইচ আর কে তো কেন্দ্রের স্থানাঙ্ক, তো ওই স্থানাঙ্ক দ্বয়ের যোগফল, যোগফলের সমষ্টি আর হলো সি এর মান সমান। ব্যাসার্ধের। হ্যাঁ, হ্যাঁ, মানে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের মানটা সি এর সমান আর কি। সি না মানে তো স্কোয়ারের সমান না, স্কোয়ারের সমান, স্কোয়ারের নইলে তো সি সমান। জিরো হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ারের সমান। ঠিক আছে, এভাবে বলতে পারো আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম আর কি। আচ্ছা, এখন আরেকটা আমরা হচ্ছে, কি রে ভাই, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এখন থার্ড বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে তোমার বৃত্তের বৈশিষ্ট্য, বুঝছো? আমি যেগুলো পড়াচ্ছি বৃত্তের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে তোমার অবজেক্টিভে আসতে পারে কিন্তু সাবজেক্টে কখনো আসবে না, বা বোঝার জন্য আসছে আর কি। আচ্ছা, এখন মনে করো একটা বৃত্ত আঁকি। ও, হচ্ছে তোমার ব্যাসার্ধ কোটির পরমাণু আছে, হ্যাঁ, অর্থাৎ বৃত্তটা এমন, না, ঠিক আছে? তো এটার স্থানাঙ্ক হচ্ছে তোমার -g - f, আর সমীকরণটা হচ্ছে তোমার x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে দেখো, আহ হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে ডিস্টেন্স কত, এটা একটু বলো, লিওন বলো, এখান থেকে এটা ডিস্টেন্স কত? এই কেন্দ্র থেকে বুঝো নাই? না ভাই, কেন্দ্র থেকে কি এক অক্ষ পর্যন্ত না? আহ এটা তো আমার ভুল, দেখো এই যে এটা দাঁড়াও আমি একটু কালার চেঞ্জ করি।
এটাকে, ঠিক আছে, এটুক ডিস্টেন্স হচ্ছে তোমার মাইনাস জি, বড় মান ইউজ করবে আর কি, যে পজিটিভ মান। আর এটুক ডিস্টেন্স হচ্ছে তোমার মাইনাস এফ, এফ। ঠিক আছে, হ্যাঁ এটুক ডিস্টেন্স। এটা কি আবার ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ না? হ্যাঁ, বৃত্তের সাথে। তো বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি, মাইনাস এফটাকে আমরা কি লিখতে পারি আবার, ইকুয়াল টু রুট ওভার এ জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। মাইনাস সি লিখতে পারি না? হ্যাঁ অর্থাৎ যদি এক্স অক্ষকে স্পর্শ করে মানে একটা বৃত্ত, তাহলে তার হচ্ছে তোমার কুটির যে পরম মানটা, এই কুটির পরম মানটা হচ্ছে তার ব্যাসার্ধ সমান, এই যেখানে লিখছে আর কি। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে কেন্দ্রের কুটি পরম মান যদি সমান হয়, তাহলে এই জিনিসটা দেখা যায় আর কি, ঠিক আছে? আর এটাই মানে হচ্ছে এক্স অক্ষ বৃত্তকে স্পর্শ করে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। রাফি, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এটা আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আহ এই যে এইখানে দেখবা, এইখানে যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কটা কি হবে, মাইনাস জি জিরো না? হ্যাঁ অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস জি, হ্যাঁ এক্স ইকুয়াল টু মাইনাস জি, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো যদি বসাও এই সমীকরণে, তাহলে একটা মজার একটা পাও, ইকুয়েশন আমরা পাই। এই সমীকরণে যদি আমরা এক্স ইকুয়াল টু মাইনাস জি এবং ওয়াই ইকুয়াল টু জিরো বসাই, তাহলে দেখো আমাদের কি আসে। দেখো, তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস জি বসাচ্ছি আমরা, আর ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, জিরো বসাবো। টু জি মাইনাস জি প্লাস টু এফ ইন্টু জিরো প্লাস সি ইকুয়াল জিরো। তাহলে তাহলে এটা হচ্ছে তোমার জি স্কোয়ার, এখানে টু মাইনাস টু জি স্কোয়ার, এখানে প্লাস সি আসতেছে ইকুয়াল টু জিরো। তো এটাকে যদি আমরা সলভ করি, তাহলে সি ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, জি স্কোয়ার লেখা যাচ্ছে, তাই না? রাখতেছো না? রেসপন্স করো, হ্যাঁ ঠিকই তো আছে। লিওন, বুঝছো? জি ভাই। অর্থাৎ এই কন্ডিশনটা দেখো, মানে এগুলা হচ্ছে মানে আহ এগুলো আসলে তোমার এক নিয়ে নজরে পড়ার জিনিস আর কি। আমি জাস্ট দেখাচ্ছি প্রতিটা মানে ইকুয়েশনটা কিভাবে আসতেছে, যাতে তোমাদের ভবিষ্যতে মনে থাকে আর কি। এখন যদি মনে পড়ে গেলা, এক নজর দেখে গেলা, কিন্তু এটা না বুঝলা তো ভবিষ্যতে ভুলে যাবে আর কি। ঠিক আছে, এগুলো কেমনে আসছে আর কি দেখাচ্ছি। এগুলো কখনো পরীক্ষায় তোমার প্রমাণ করবে না যে এগুলো দেখাও আর কি, যে ডি স্কোয়ার এগুলো সি কেন আসলো, এটা কখনো পরীক্ষা আসবে না। বরং জি স্কোয়ার ইকুয়াল টু সি, এই জিনিসটা দিয়ে ম্যাথ আসবে আর কি, আমরা ভবিষ্যতের ম্যাথ গুলা করবো। আপাতত দেখাচ্ছি মানে এগুলো আসলে কিভাবে আসতেছে বিষয়গুলো, বুঝতে পারছো? তো এই আইভি আর হচ্ছে তোমার 3 নাম্বার আমরা দেখলাম। তাহলে দেখো, 5 নাম্বারটা কি, 3 নাম্বারটা, 4 নাম্বারটা বুঝতে, 5 নাম্বারটা পারবো না, দেখো তো। কি ভাই, পারা যাবো তো। ওকে, রাফি। ওইটা আর কি ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এটা তো এক্স অক্ষকে। হ্যাঁ, বুঝছো বিষয়টা? হ্যাঁ আচ্ছা, ভাই বুঝছি। তাহলে আহ, রাফি বলো, এক্স অক্ষকে স্পর্শ করলে কি আসতেছে আমাদের, সি কি আসতেছে এক্স অক্ষকে স্পর্শ করলে? এফ জি স্কোয়ার, জি স্কোয়ার। সি ইকুয়াল টু জি স্কোয়ার। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি আসতেছে, সি ইকুয়াল টু এফ স্কয়ার। এফ স্কোয়ার। গুড। তাহলে এক্স এবং ওয়াই একই সাথে স্পর্শ করতেছে, মানে চিত্রটা তাহলে কেমন হবে, দেখাই এখানে। এটা মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। যদি এক্স এবং ওয়াই দুইটাই যদি স্পর্শ করে একসাথে,
হুম, মনে করো এই যে এখানে এই যে এই বিন্দুতে এক্স অক্ষরে স্পর্শ করছে, এই বিন্দুতে ওয়াই অক্ষরে স্পর্শ করছে, তাহলে কি আমরা এটা সরাসরি লিখতে পারি না যে সি ইকুয়াল টু ডি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার? লিখতে পারি কিনা বলো? কারণ এক্স অক্ষরে স্পর্শ করলে সি ইকুয়াল ডি স্কোয়ার, আবার ওয়াই অক্ষরে স্পর্শ করলে সি ইকুয়াল টু এফ স্কোয়ার। আর দুইটা যদি স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার লেখা যায় না? হুম, দেখা যাইতেছে। অথবা আমরা লিখতে পারি জি ইকুয়াল টু এফ, মানে যা জি তাই এফ আর কি। এটাতে হওয়া উচিত, মনে করো যদি এটা কেন্দ্র, মনে করো এটা যদি কেন্দ্র হয় আর কি, ঠিক আছে? তাহলে এই দেখো এখান থেকে দুইটা ব্যাসার্ধ সমান হইতেছে না, এই ডিস্টেন্স আর এই এটাই তো ডিস্টেন্স বলতেছি। সমান, এটাই তো হওয়া উচিত, তাই না? এরকম। তাই না, এত দেরি করছো কেন? ইন্টারনেটে সমস্যা ছিল, মেসেজ পাই নাই আমি আগে। ঠিক আছে। আহ রাফি এবং রায়না এবং লিওন, তাহলে দেখো এই জিনিসগুলোতে বুঝতে কোনো সমস্যা আছে কিনা, বা এই হ্যাঁ, জিনিসটা, আপাতত না। এইগুলো আর কি। লিওন, সমস্যা নাই ভাইয়া। আচ্ছা। তো আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে এক্স মানে বৃত্তের ক্ষেত্রে সবসময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান হবে আর কি, ঠিক আছে? যে আমরা যে লেখা লিখলাম আর কি, দেখো এখানে আহ, দেখো এক্স স্কোয়ার সহগ হচ্ছে এখানে ওয়ান আছে, ওয়াই স্কোয়ার সহগ এখানে ওয়ান আছে, অর্থাৎ সহগ সমান হবে। আর টু থাকলে দুইটা টু থাকবে। অনেক সময় অবজেক্টিভ আসে নিচের কোন বৃত্তের সমীকরণ, তখন দেখা যাবে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ার সব মিলে না, সবকিছু মিলতেছে। তখন যে, হ্যাঁ বলো। সহগ সহগ সমান না হইলে কি পরাবৃত্ত বা অধিবৃত্ত হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সহগ সমান না হলে তাহলে অন্যগুলো হয়ে যাবে, পরাবৃত্ত অধিবৃত্ত বা উপবৃত্ত এগুলো হয়ে, হ্যাঁ। ঠিক আছে? বা অন্য কিছু হয়ে যেতে পারে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে সবসময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব থাকবে আর কি। আর আরেকটা জিনিস, এক্স ওয়াই সম্বলিত কোনো পথ অনুপস্থিত, মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না। এখানে দেখো এক্স ওয়াই মানে একসাথে গুণাকারে আছে, এরকম আছে কিছু? মানে আমাদের এখানে টু জি এক্স আছে কিন্তু এক্স ওয়াই নাই, কিন্তু টু এফ ওয়াই আছে কিন্তু এক্স ওয়াই নাই, কিন্তু সি আছে, ঠিক আছে? এরকম আর কি। আর এটা তো অবশ্যই দ্বিঘাত সমীকরণ, তাই না? যেহেতু স্কোয়ার আছে। তাহলে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার আছে, ক্লিয়ার হয়েছে আর কি তোমাদের। এখানে কোনো প্রশ্ন থাকলে একটু বলো। রাইনা তো আহ বৃত্ত কি আগে করছিলা? হ্যাঁ, বৃত্ত হ্যাঁ কি হ্যাঁ, একেবারে করো নাই? ও, শুনি না। মানে বললাম তুমি কি বৃত্ত আগে করছিলা, মানে সার্কেল আসবে? হ্যাঁ, আগে করছিলাম। ও, এগুলো কি দেখছিলা, মানে কোনো প্রবলেম আছে কিনা বলো, তাহলে আমি আবার একটু বোঝাবো তোমাকে। না, সমস্যা নাই। ওকে, তাহলে আমি একটু আগালাম। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এক্স অক্ষের মাধ্যমে যে খণ্ডিত অংশ সেটা দেখবো আর কি। মানে একটা বৃত্ত আগে আঁকে, আমরা আঁকি আর এক্সিসটা আঁকি। তো এই বৃত্তটা হচ্ছে তোমার, এই বৃত্তটা সমীকরণ আমরা মনে করো এটা ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটা হচ্ছে তোমার এক্স ও এক্স প্রাইম কে, মনে করো এখানে হচ্ছে এ বিন্দুতে
আর এখানে হচ্ছে তোমার বি বিন্দুতে ছেদ করতেছে আর কি। ঠিক আছে। তাহলে এটার স্থানাঙ্ক মনে করো, আহ এটার স্থানাঙ্ক কি হতে পারে লিওনকে বলো তো, মানে এটা কুটি গুলো কি হতে পারে এ এবং বি এর কুটি। মানে কোটির মান 0 হবে মান। গুড, দুইটার মান কুটির মান 0 হবে আমাদের। ঠিক আছে। আর এক্স এর হ্যাঁ, সামথিং কিছু মান থাকতে পারে, আমরা জানি না অ্যাকচুয়ালি কি মান। তো ধরে নিই এক্স এর মান x1 আর x2। ঠিক আছে। তাহলে x2 ডিস্টেন্স হচ্ছে তোমার এইটুক, এটুক হচ্ছে x2 ডিস্টেন্স। আর x1 এর ডিস্টেন্স হচ্ছে তোমার এইটুক। ঠিক আছে। তাহলে এবি ডিস্টেন্স কি হবে, কি বলো লিওন বল। x2 মাইনাস x1। গুড, x2 মাইনাস x1। আচ্ছা। তো x2 মাইনাস x1 এটা হচ্ছে এটুক তো মনে বুঝছো রাফি এবং রায়না, তাই না? হুম। তোমাদেরকে আমি পড়াইছি, বহুপদী পড়াইছি, মানে এই একটা একটা আছে আর কি, 9 10 মনে ছিল, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এটার হচ্ছে তোমার দুটা মূল যদি এরকম হয় আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা হচ্ছে তোমার সি বাই এ। এরকম মনে আছে? বাকি দুজনে মনে আছে? জানি, মনে নাই। অনেকটা এরকম আর কি, যে তোমার এই যে এক্স এর আমরা হচ্ছে পাবো, মূল পাবো 2a মাইনাস বি প্লাস মাইনাস হতে পার ইউ স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে। এটা তো মনে হয় খেয়াল করছো, তাই না? হুম। তো এখানের যে একটা প্লাস দিয়ে একটা কি আসবে আমাদের, এখানে প্লাস দিয়ে হচ্ছে একটা মান আসবে, মাইনাস একটা মান আসবে। তো প্লাসের মানটা হচ্ছে আলফা দ্বারা করছে, আর মাইনাসের যে মানটা হচ্ছে বিটা দ্বারা করছে, তারপর দুটো যোগ করে এই মানটা আসছে, আর গুণ করে এই দুইটা মান আসে আর কি। ঠিক আছে, এখান থেকে আসছে এটা। আর যাই হোক এত বিস্তারিত যেতে চাচ্ছি না, মানে যেহেতু দ্বিঘাত সমীকরণ অবশ্যই তোমার দুইটা মূল আসবে আলফা বিটা, এই মূল দুটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস বি বাই এ পাই, আর যদি গুণ করি সি বাই এ পাই। ঠিক আছে। এটা যখন ওই টপিকটা যখন পড়বো এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তাহলে যেহেতু এক্স অক্ষের ফলিতাংশ চাইছে, মানে এবি এর মানটা আমাদের চাইছে, এবি দূরত্ব চাইছে, তাহলে এবি হচ্ছে দুইটাই হচ্ছে যেহেতু কুটি শূন্য হবে, তাহলে আমরা এই কুটিটা 0 বসাই দিই। 0 বসালে এটা সমীকরণে কি পাই দেখো, ওয়াই মানে ওয়াই এর মধ্যে ভ্যালুটা আমরা 0 বসাই দেবো, তাহলে প্রায় এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0, মানে ওয়াই ইকুয়াল টু 0 বসাই আর। বুঝছো? ওয়াই ইকুয়াল টু 0 বসালে আমাদের এটা আসে আর কি। তাহলে এখানে যদি আমরা একটা স্থানাঙ্ক হচ্ছে, একটা স্থানাঙ্ক x1 আর একটা স্থানাঙ্ক x2 ধরি আর কি, তাহলে x1 প্লাস x2 হবে -2g, আর x1 x2 হবে c। এটা কি বুঝছো? এই সূত্র দিয়ে করছি আর কি আগে, এই সূত্র দিয়ে করছি, আলফা বিটার সূত্র দিয়ে করছি। এখন মিলাই দেখো। বুঝে থাকলে হা বলো। ঠিক ঠিক আছে, ঠিক আছে। বাকিরা জি ভাই, ঠিক আছে।
বাচ্চারা কিছু বলো। ঠিক আছে ভাই। ঠিক আছে স্যার। রেসপন্স করো একটু শোনো। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আমরা তো এখনো ম্যাথে প্রবেশ করে নাই, মানে ম্যাথে কি করি নাই না, কি? এখন তো ম্যাথ স্টার্ট হয় নাই না এর না, চ্যাপ্টারে। সব ঠিকই হচ্ছে আর কি। আচ্ছা দেখো, থিওরি বলো। আছে, ক্লাস কি শুধু থিওরি পড়াবেন? দেখি ম্যাথ যদি পাই সামনে ম্যাথ পড়াবো, তুমি শেষ হবে আর কি। দেখো, রাফি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, এটা বলো তো। কোন সিদ্ধান্তের কথা বলতেছেন? হ্যাঁ, অনেক সিদ্ধান্তের কথা। ক্লাস এর সিদ্ধান্ত, এত সূত্র পড়া হয়েছে। বা অন্য কেউ বলতে পারো। এটা, হ্যাঁ, এফ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এবি না, এ নাকি প্লাস বি টু হোল এবি? হ্যাঁ, হ্যাঁ, স্কোয়ার মাইনাস good, good, good. বা এ মাইনাস বি কি লেখা যায়, রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি লেখা যায়। ঠিক আছে, তো আমরা এইটাই করবো, এখানে কাজে লাগাবো। রুট ওভার কি লিখতে পারি আমরা, x2 প্লাস x1 হোল স্কোয়ার মাইনাস ফোর x1 x2 লিখবো। কারণ কি, কারণ আমাদের x1 প্লাস x2 মান আছে আর x1 x2 মান আছে, এই দুইটা বসাই দিবে এখানে। ঠিক আছে, মাইনাস টু জি হোল স্কোয়ার মাইনাস ফোর সি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে ফোর জি স্কোয়ার মাইনাস ফোর সি। ফোর যদি কমন নেই তাহলে কি আসতেছে, জি স্কোয়ার মাইনাস সি। তারপর ফোরটা বাইরে নিয়ে আসা করবো, তাহলে টু হয়ে যাবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ এখান থেকে এ থেকে বি এর ডিস্টেন্সটা হচ্ছে তোমার কি হবে, টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ এ বি এর যে ডিস্টেন্স, এটাই হচ্ছে তোমার এক্স অক্ষের ফলিতাংশ। ঠিক আছে, এটা আমাদের চাইছে এখানে দেখো, এক্স অক্ষকে কোন অংশ দ্বারা হচ্ছে তোমার ছেদ করে, মানে এটা হচ্ছে রুট ওভার টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা। আচ্ছা, তার মানে এটা একটা সূত্র। হ্যাঁ, সূত্র এটা, এক্স অক্ষের ফলিতাংশের সূত্র। কিভাবে আসলো দেখাই নেবার কি। রাফি, রাইনা আর লিওন সবাই কি বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আহ লিওন বলো, আহ, যদি আমি এরকম চিত্র রাখি, চিত্রটা যেটা ওয়াই অক্ষকে ছেদ করতেছে এখানে আর এখানে, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে বলো তো। সেম ভাবে এটার মতো চিন্তা টু করো। রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। গুড, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষকেই তোমার খণ্ডিত করতেছে, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের ধরো কি হবে রাফি বলো। কি বললেন? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে, হ্যাঁ, দুই অক্ষকেই তোমার ছেদ করতেছে এমন একটা বৃত্ত। আমি চিত্রটা আঁকি, মনে করো এরকম। একসাথে চেক করতেছে। একসাথে ছেদ করতেছে, তাহলে এটুক হচ্ছে এক্স অক্ষের ফলিতাংশ, ঠিক আছে, আর এইটুক অংশে হচ্ছে ওয়াই অক্ষের ফলিতাংশ। তাহলে এটুকের দৈর্ঘ্য কত আর এটুকের দৈর্ঘ্য কত? এটা তো সমান হওয়ার কথা। না, সমান হবে এমন কোনো কথা নেই আর কি, আমি জাস্ট ফলিতাংশ ধরতে চাচ্ছি। দুইটা যদি এফ আর জি সমান হয় তাহলে আমরা পাইতেছি এফ জি জিরো সমান হওয়ার কথা না। দরকার নাই, এফ জি সমান হওয়ার দরকার নাই। এটা হচ্ছে এক্স অক্ষের ফলিতাংশ হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, মাত্র যেটা করলাম,
এটা অংশ হবে আর কি ও এক রকম যাচ্ছে তার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি। তোমার এফ উভয় বৃত্তকে স্পর্শ করলে তো জি সি জি মানে সি ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা স্পর্শ করছে না তো। স্পর্শ করা আর কোনটা ছেদ করছে। স্পর্শ করা মানে হচ্ছে তোমার এই যে এক্স অক্ষকে স্পর্শ করা মানে এইভাবে আসবে আর কি। আর স্পর্শ না, এটা হচ্ছে স্পর্শ করে আর ভিতরে ঢুকে গেছে। বুঝো নাই? তাকে আবার বলবো। হ্যালো, শুনতেছো? রাফি, তাহলে কি আবার ক্লিয়ার করবো? আচ্ছা, আমি আবার বলতেছি, দাঁড়াও। তোমাদের হয়তো মানে প্যাচ লাগছে। কিবোর্ড আসছে কিনা একটু দেখো। হোয়াইট বোর্ড শো করতেছে? হ্যাঁ, শুকুর। রাফি দেখো, এখানে দেখো, এই বৃত্তটা এই বৃত্তটা কিন্তু ওয়াই এক্সিস কে স্পর্শ করছে। ঠিক আছে, এই বৃত্তটা ওয়াই এক্সিস কে স্পর্শ করছে, এই জন্য হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল সি আসছে। কিন্তু এটা কিন্তু স্পর্শ স্পর্শ করে না, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষকে ছেদ করছে। মানে হচ্ছে তোমার এই একটা অংশে, এই যে তোমার এটা কিন্তু সে খণ্ডিত করে নিছে আর কি। এই অংশের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি। পার্থক্য বুঝছো? এই তোর কি কথা বলো তো, আমি তো বুঝতেছি না, তোমরা শুনতেছি না। হ্যাঁ, শুনতে পাই। আচ্ছা, তাহলে হয়তো রাখি, বুঝছো আর কি। আচ্ছা লিওন, বলো তো তাহলে, আহ যদি এমন হয়, উম উভয় অক্ষকে স্পর্শ করে এবং মূল বিন্দু দিয়ে যায়, যদি এরকম হয় আর কি, মনে করো। এটা মনে করো মূল বিন্দুতে গেছে, মানে জিরো জিরো বিন্দুতে গেছে এবং উভয় অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে এটা ডিস্টেন্স আর এর ডিস্টেন্স কি হবে বলো? এক্ষেত্রে তো ভাই দুইটাই সমান হওয়ার কথা। সমান। এটা কেমন হবে? শিওর? হ্যাঁ ভাইয়া। শিওর দুটো সমান হবে? হ্যাঁ ভাইয়া, দুইটা তো সমান হওয়ারই কথা। আচ্ছা, আমরা ওয়াই অক্ষের ছেদাংশটা কি জানি? ওয়াই অক্ষের ছেদাংশ জানি টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি। আর এক্স অক্ষের ছেদাংশ কি জানি? টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাই না? এটুকু বুঝছো নাকি? হ্যাঁ আবার মূল বিন্দুতে গেলে কি হয়? সি ইকুয়াল টু জিরো, জানি না? হ্যাঁ, একটু। সি ইকুয়াল টু জিরো, তাহলে হ্যাঁ, দুইটার মধ্যে ইকুয়াল আমরা টু কি জিরো। বসাতে বাকি? এফ স্কোয়ার। তাহলে এফ মানে সি ইকুয়াল টু জিরো বসাতে এফ স্কোয়ারই থাকে, তাহলে টু এফ। আর এটা হবে আমাদের কি? টু রুট ওভার জি স্কোয়ার মানে টু জি। তাহলে এটা হবে টু জি, এটা হবে টু জি, আর এটা হবে আমাদের কি? টু এফ। বুঝতে পারছো বিষয়গুলো? বুঝতে কি পেরেছো? হ্যাঁ। এই হয়েছে কাহিনী। আচ্ছা, এখন আরেকটা আহ, মজার কাহিনী দেখো। যদি এটার দৈর্ঘ্যটা জিরো হয়, দেখো এটার দৈর্ঘ্যটা জিরো হলে, অর্থাৎ ধরো এটা এ এটা বি, এ বি যদি জিরো হয়, তাহলে কি করবে?
এবি যদি 0 হয় তাহলে ঘটনা কি ঘটবে একটু বলো তো। এবি মানে 2√f² - c = 0, ঠিক আছে? তাহলে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে f² - c = 0 আসতেছে। অর্থাৎ আহ তাহলে যদি উভয়পক্ষে স্কোয়ার করি তাহলে f² - c = 0 আসতেছে। তাহলে f² = c আসতেছে, c = f² আসতে পারতেছে। অর্থাৎ এটা কোন কন্ডিশনের সাথে মিলতেছে বলো তো? f²= c কখন হয়? ওয়াই অক্ষকে ভাই, ওই যে ওয়াই অক্ষকে স্পর্শ করার সময়। গুড গুড, এই যে y থেকে স্পর্শ করছে, f²= c, ঠিক আছে? অর্থাৎ দেখো এবি যখন শূন্য হবে অবশ্যই এটা y থেকে স্পর্শ করবে। স্পর্শ যে করলে তো আমরা জানি ওটা হচ্ছে একটা বিন্দু, স্পর্শ বিন্দু, ওটা তো কোনো রেখা না, তাই না? এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, কি ভাই ঠিক বুঝছি। একইভাবে হচ্ছে এই বাকিটা বুঝতেছো কিনা বলো? রাফি কি আছো? রাফি তো এতক্ষণ ছিলাম না, মাত্র আসলাম। হয়, এটা দেখো তো। রাইনা বুঝছো? হ্যাঁ আচ্ছা রাফি, আমি যে বলছিলাম হচ্ছে তোমার 2√f² - c হচ্ছে তোমার ওয়াই এর সাধাংশ, ঠিক আছে? এই ওয়াই এর নাম দিছি এবি। কিসের শব্দ হয়? আচ্ছা, যারা সবাই মিট করে রাখি আমি, প্রথমে আমি একটু কথা বলি। তাহলে এবির হচ্ছে তোমার আহ যে ছেদাংশ হচ্ছে তোমার মানে ওয়াই এর সাধাংশ এটা শূন্য, মানে এবির মান শূন্য ধরছে। তাহলে এবি আমরা একটু জানি 2√f² - c। তো এটা যদি ক্যালকুলেশন করি দেখবা f²= c আসতেছে আর কি। আর f²c হচ্ছে কখন হয়, যখন হচ্ছে তোমার এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো এটা যদি শূন্য, এটা তো এবির মান শূন্য হলেও এটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে, কারণ হচ্ছে তোমার আহ যে স্পর্শ হয়, এটা একটু বিন্দু, স্পর্শ বিন্দু আর কি, ঠিক আছে? এটা কোনো রেখা না। তো এখান থেকে রাস্তা আছে, এখন কি বুঝছো রাফি? আমি কোনো কথা বলো। হ্যাঁ, বুঝছি এখন। Good. তো দেখো, এখন এখানে আসি আমরা। এটা এটা তো এক্স অক্ষের ছেদাংশ, 2√f² হুম। - c, ঠিক আছে? আর একটা বৃত্ত হচ্ছে তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, এখানে g² = c হবে আর কি। তাহলে এটা মানে এটা হচ্ছে তোমার এবি নাম দিই, এবি মান যদি 0 হয় তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবা g²= c আসতেছে। অর্থাৎ মানে ওয়াই অক্ষের ছেদাংশ যদি শূন্য হয় তাহলে অবশ্যই এটা কি কোনো ছেদাংশ না, এটা হচ্ছে স্পর্শবিন্দু, আগেটার মতো আর কি same, বুঝছো? হুম। তো এগুলাই হচ্ছে আমাদের বইয়ে কিছু আছে, ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই তোমাদের বুঝাইছে, ওটা আমি একটু চেক করে আসি। স্ক্রিন দেখলে একটু বললো, স্ক্রিন দেখা যাচ্ছে? তো হ্যাঁ, হ্যাঁ, দেখ, দেখা স্ক্রিন। যাচ্ছে। এইগুলো আমরা দেখলাম আর কি। এরপরে হচ্ছে তোমার এই যেটা দেখলাম যে জি স্কোয়ার কেন কিভাবে আসলো, 2√f²c কেন আসলো। তারপরে g²= c হলে এক্স অক্ষকে স্পর্শ করে, f²= c হলে এটা y অক্ষকে স্পর্শ করলে, এটা আমি চেক করে দেখলাম। হ্যাঁ, এগুলো আমরা দেখছি আর কি। তো এখন দেখবো হচ্ছে কোন একটা বিন্দু, এটা কি বৃত্তের ভেতরে অবস্থান করতেছে না বাইরে অবস্থান করতেছে না বৃত্তের উপরে অবস্থান করতেছে, এটা আমরা চেক করবো আর কি, ঠিক আছে? তো এটা চেক করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ওই বিন্দুটা জাস্ট সমীকরণে বসাই দিবা। সমীকরণে বসাই দিলে যে আমরা আহ সরলরেখার ক্ষেত্রে আমরা দেখছিলাম এগুলো আছে যে নেগেটিভ নেগেটিভ দিকে আছে না পজিটিভ দিকে আছে। হ্যাঁ, তো ওইটা জানি কিভাবে দেখছিলাম, একটু রাফিটা বলো তো। হ্যাঁ, সরলরেখার ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে, এটা আমরা কিভাবে চেক ওইটার করবো? ওই যে যে একটা ধ্রুবকের মানটা থাকতো, আর অঙ্ক করার পর যে মানটা আসতো ওইটার ধনাত্মক ঋণাত্মক চিহ্নের উপর
হ্যাঁ, ধনাত্মক নেই। ঠিক একই ভাবে হচ্ছে আমরা এই বৃত্তের ক্ষেত্রে আমরা দেখবো আর কি। অর্থাৎ বৃত্তের সমীকরণে জাস্ট ওই বিন্দুটা বসাই দিব, বসিয়ে দিয়ে হচ্ছে চেক করবো আসলে আহ বৃত্তটা কি মানে বাইরের দিকে আছে, ভেতরের বৃত্তের দিকে আছে। বৃত্তের যে ধ্রুবক বৃত্তের যে ধ্রুবকের সি এর মানটা থাকবে এটার সাথে তুলনা করবো না? সি এর সাথে তুলনা করবো না, এখানে আমরা বৃত্ত মধ্যে বসাই দিব। যদি পজিটিভ মান আসে তাহলে আমরা বলবো যে এটা বৃত্তের বাইরে অবস্থান করতেছে, নেগেটিভ মান আসলে ভিতরে অবস্থান করতেছে। আর হচ্ছে তোমার আহ যদি শূন্য আসে তাহলে বলবো বৃত্তের পরিধির উপরে অবস্থান করতেছে। তো এখানে লিখে দিচ্ছি আর কি যে ওই যে x1 y1টা যদি আমরা বসাই দেই, বসাই দেওয়ার ফলে হচ্ছে তোমার বাইরে বা পরিধির উপরে বা ভিতরে অবস্থান করবে যদি পজিটিভ হয়, অথবা শূন্য হয়, অথবা নেগেটিভ হয়। এটা মনে হয় একটা ম্যাথ করে দেখলে মানে বেশি সহজ হবে, একটা ম্যাথ করে করি। দেখি ম্যাথ আছে কিনা, আপনি নিজে বানাই দিতে। এই ম্যাথ খুঁজে পাচ্ছি না আর কি। আচ্ছা, আমি তা দিচ্ছি দিয়ে হচ্ছে হোয়াইট বোর্ডটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। মনে করো এই বৃত্তের সমীকরণ হচ্ছে তোমার x² y² + 4x + 6x + 9 = 0। ঠিক আছে, তো আমি বলবো যে 1 2 এটা হচ্ছে এই বিন্দুটা কি বৃত্তের কি বাইরে আছে, না ভেতরে আছে, না উপরে আছে, এটা চেক করবো। মানে কি 4x আর 6x দুইটাই কি নাকি মানে 10x হয়ে যাইতো তাইলে? ও হ্যাঁ হ্যাঁ, সরি, আমি এখানে ওয়াই ওয়াই নাম দেখে এক্স লিখে ফেলছি। তো বলবো আর কি এটা বৃত্তের ভেতরে অবস্থান করতেছে, বাইরে অবস্থান করতেছে। আর আমরা কি করবো জানো, জাস্ট এটা এখানে বসাই দিব, বসাই দিয়ে চেক করবো আর কি। আমি দেখি, চেক করি। 1² + 2² + 4 × 1, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার 6 × 2 + 9, এটার মান কি আসে দেখি আমরা চেক করবো। তাহলে সবগুলো যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই একটা পজিটিভ মান আসলো। তাহলে 1 4 4 9, 9 আর 12 হচ্ছে তোমার 21, 21 আর 9 30। তাহলে এটা পজিটিভ মান, তাহলে এটা অবশ্যই কি করবে, বৃত্তের বাইরে অবস্থান করবে। ঠিক আছে, পজিটিভ মান থাকলে কি হবে, বৃত্তের বাইরে অবস্থান করবে, তাই না? হুম, তাহলে এটা যেহেতু পজিটিভ মান, তাহলে মনে করো বৃত্তের বাইরে অবস্থান করবে, অর্থাৎ মনে করো এখানে আছে ওয়ানটা, এখানে আছে বৃত্তের বাইরে। বুঝতে পারছো? আর হচ্ছে তোমার এটা যদি আহ কি চাই আমরা, মানে এমন একটা সংখ্যা আসতো, মনে করো এটা মানে এমন একটা বিন্দু বসাইলাম যেটা হচ্ছে তোমার বসানোর পরে ফলে মনে করো সামথিং আমরা আহ -3 মাইনাস -3 আর 4, এটা বসানোর ফলে এটা 0 হয়ে গেছে। ঠিক আছে, 0 হয়ে যাওয়ার ফলে অর্থাৎ মনে করো এই বিন্দুর এই যে এখানে আছে, তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে। আমরা আরেকটা মান বসাইলাম, মনে করো 5 2, আমি র্যান্ডম মান বসাইছি, আর কি মান আসতেছে আমি তাও জানি না। 5 2 বসালে এটা দেখা যাচ্ছে 5 - 2 যদি বসাই তাহলে এটা হচ্ছে তোমার ঋণাত্মক মান আসতেছে, শূন্য থেকে ছোট আসতেছে। তাহলে এই 5 - 2টা হবে বৃত্তের ভেতরে আর কি। তো জিনিসটা বুঝছো কেন আসবে, এগুলো তাহলে অবজেক্টিভ আসতে পারে কি যে তোমার একটা বৃত্ততে দিল, তারপরে হচ্ছে তোমার একটা বিন্দুতে দিল, মানে একটা বৃত্ততে দিল, পরে বলবো নিচে কোন বিন্দু গুলো
কোন বিন্দুটি আর কি বৃত্তের ভেতরে অবস্থান করতেছে। তখন আর কি তোমরা জাস্ট চেক করে মানগুলো বসে বসে পজিটিভ নেগেটিভ দেখে তোমাদের সলভ করতে হবে আর কি। বুঝছো? আচ্ছা, রাইনা, রিয়ন? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ। আচ্ছা, তো রাইনা এবং রাফিক, তোমরা দুইজনই জানো হচ্ছে মানে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে কনভার্ট করতে হয়। এটা মনে হয় লিওন জানে না। লিওন কি জানো কার্তেশীয় স্থানাঙ্ক কি, পোলার স্থানাঙ্ক কি? না ভাই, এটা তো আমি জানি না। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে তোমার ওই তোমার স্থানাঙ্ক আর কি, যে আমরা যেটা পড়ছি মানে এক্স ওয়াই যে ভ্যালু গুলা পাই আর কি। এটা তো মনে করো সামান্তরিকের মতো বা আয়তকের মতো, অর্থাৎ এদিকে গেলে এক্স পাই, এদিকে গেলে ওয়াই পাই। ঠিক আছে? তা এখানে যদি আমরা হচ্ছে একটা রেখা টানি, এখানে রেখা টানি, এটা একটা আহ আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার। ঠিক আছে? রেক্টেঙ্গুলার হচ্ছে তোমার জিওমেট্রি। তো এটাকেই মানে বৃত্ত আকারে করা যায়। তো বৃত্ত আকারে যে করা যায় এটাকে বলা হয় পোলার। ঠিক আছে? মনে করো এই জিনিসটাকে যদি আমি আহ এই বরাবর যদি আমি একটা ইটা নিই, বৃত্ত নিই, ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রে তোমাদের এক্স ওয়াই নাই, তো ক্ষেত্রে হচ্ছে তোমার ব্যাসার্ধ আর কাজ করে আর কি। ঠিক আছে? আর এক্স অক্ষের থেকে যে তোমার ইটা, মানে এক্স অক্ষ থেকে এই যে এটা তো এক্স অক্ষ থেকে হচ্ছে তোমার এই যে এই পয়েন্টটা মনে করো পি কল্পনা করি। পি এক্স অক্ষ থেকে যে পি পয়েন্টটা যে তোমার অ্যাঙ্গেলটা এইটা, অর্থাৎ এখানে যেমন এক্স ওয়াই আছে ভুজ কোটি, এখানে হচ্ছে আর এবং থিটা আছে। ঠিক আছে? বুঝছো মানে পোলার স্থানাঙ্ক তাহলে লেখা রেক্টেঙ্গুলার স্থানাঙ্কের মধ্যে পার্থক্যটা? এটা হচ্ছে স্ট্রেট লাইনে আছে আর কি। আজকে আমি একটু আগে মানে সকালে তোমার যে লিঙ্কটা পাঠিয়েছি আর কি, ওখানে তুমি দেখতে পারবে আর কি ক্লাস করি। বুঝছো বিষয়টা? ঠিক আছে। তো হ্যাঁ ভাইয়া বুঝছি। তো এটার মধ্যে সম্পর্ক তাহলে কি দেখো, আমরা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, মানে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আর সাইন থিটা, আর এক্স ইকুয়াল টু আর কস থিটা লিখতে পারি। তো এটা কেন লিখছি এটা বুঝছো? রিয়ন? রিয়ন, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা বা এক্স ইকুয়াল টু আর কস থিটা কিভাবে লিখছি বুঝছো? না ভাই, এইটাই ঠিক আছে। আচ্ছা, বোঝা যাচ্ছে। দেখো আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে পড়ছিলাম না? ত্রিকোণমিতি কি পড়ছিলাম দেখো, যদি এটা যদি আমরা কল্পনা করি, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, হুম, ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা যে সমকোণ, তার সমকোণ মানে তাহলে সাইন থিটা ইকুয়াল কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে তোমার কি ওয়াই, অতিভুজ হচ্ছে তোমার আর। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায়? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা লেখা যায় না? লেখা যায় কিনা বলো? হ্যাঁ। একইভাবে হচ্ছে তোমার cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়? হ্যাঁ। ভূমি বাই অতিভুজ এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়? আর cos থিটা লেখা যায় না? হ্যাঁ। বুঝছো? অর্থাৎ তুমি আর এর মান হ্যাঁ এবং ভাই থিটার বুঝছি। মান জানলে তুমি এক্স এর মানও পাবা, ওয়াই এর মানও পাবা। মানে এগুলো হচ্ছে এক্স ওয়াই এবং এক্স ওয়াই এর সাথে আর থিটার সম্পর্ক। ঠিক আছে? বুঝা গেছে? ঠিক আছে ভাই, আচ্ছা, বুঝছি। এটা হচ্ছে তোমার আর এবং থিটা জানলে আমরা এক্স এবং ওয়াই ভ্যালু পাই। যদি উল্টা কেস হয় যে আমাদের আর থিটার মান দরকার কিন্তু আমাদের এক্স ওয়াই ভ্যালু আছে, তো এক্ষেত্রে তাহলে আমরা কি, এক্ষেত্রে আমরা মানগুলো পাবো কিভাবে? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো এটা দুইটাকে আমরা যদি আমরা একটা ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? এগুলো আসবে না পরীক্ষায়, মানে জাস্ট আমি দেখাচ্ছি একটু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আর স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি আসতেছে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, এটা ইকুয়াল টু ওয়ান লেখা যায়। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু থাকলে আমরা আর এর মান পাচ্ছি, আর থিটার মান আমরা পাবো হচ্ছে তোমার কিভাবে, যদি দুইকে
1 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? আর সাইন থিটা আর কস থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তার কাটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি আসতেছে? ওয়াই বাই এক্স। তো এখান থেকে থিটার মান তাহলে আমাদের কি আসতেছে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ আমরা আর থিটার মান কিভাবে পাবো? যদি এক্স এর মান জানি, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কিভাবে পাবো? আর এক্স এর মান কিভাবে পাবো? আর কস থিটা আর সাইন থিটা। অর্থাৎ কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক রূপান্তর অথবা পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক এটা রূপান্তর। এটা বিস্তারিত আমি আরো স্ট্রেট লাইনের সম্ভবত শুরুর দিকে লেকচারে আমি বুঝাই দিছি আর কি, ম্যাথ পরে করে দেখাইছি, তুমি সেটা ওটা দেখতে পারো আর কি। তো এইটুক তো মনে হয় তোমার মাত্র জানা হলো, আর বাকি দুজনের তো এটা আমি অলরেডি জানাইছি। এটুক তো মনে আছে না, তাই না? রাইনার বোনাফির, হ্যালো, হ্যাঁ, মনে আছে। রাফি, মনে আছে? হ্যাঁ আছে। ওকে, আচ্ছা। তো এইটা যদি মনে থাকে তাহলে আমাদের মানে বৃত্তের ক্ষেত্রে আলাদা করে আমাদের পোলার স্থানাঙ্ক কোনো দরকার নেই, আমরা হচ্ছে ওটা দিয়ে কাজ বিটের চালাতে পারি। ভিতরে আছে কার্তেশীয় পোলার। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে কার্টেসীয় পোলার আছে, কিন্তু আমরা বৃত্তের কার্টেসীয় পোলারটা আমরা ইউজ করবো না, কারণ এটা বেশি কমপ্লেক্স তোমার জন্য। আমরা হচ্ছে সরলরেখাটা ইউজ করবো আর কি। সরলরেখা দিয়ে আমরা ম্যাথ করে সবগুলো সব সলভ করে ফেলবো আর কি, ঠিক আছে? এগুলো খুবই সরলরেখা দিয়ে বৃত্ত করা যাবে? হ্যাঁ, সরলরেখা স্থানাঙ্ক বিবৃত করা যাবে। আমরা ম্যাথ যখন করবো তখন ওটা তুমি বুঝে যাবে। এগুলো তার আপাতত তোমার দরকার নেই আর কি। এটা হচ্ছে বৃত্ত, আমরা সরলরেখা দিয়ে জাস্ট ফেলাই দিব আর কি, ঠিক আছে? এগুলো করা দরকার নেই, এগুলা কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ম্যাথ সলভ করবো আর কি। আমাদের মনে হয় থিওরি বেশ, থিওরি আরো আছে না, থিওরি আমাদের প্রায় শেষ। একটা টপিক মনে হয় একটু বাদ আছে, এটা আমরা একটু নেক্সট ক্লাসে বুঝবো। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো, যতদূর পর্যন্ত পড়িয়েছি। কালকে আমরা এগুলোর উপর ম্যাথ করবো আর কি, থিওরি গুলো একদম ক্লিয়ার থাকা দরকার, তাই ম্যাথ করতে আমার অসুবিধা হবে। আজকে যতদূর পর্যন্ত করি সেখানে কোনো প্রশ্ন আছে বলো। পর্যন্ত নাই। আচ্ছা। তাই কি কি বুঝছো? আহ লিওন, বুঝছো? তোমার জন্য কি একটু কষ্ট হয়ে গেছে বেশি? না ভাই, সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন না থাকলে ক্লাস অফ করে দিবো আর কি, আর কোনো কথা না থাকলে। না, সমস্যা